আমাদের টেস্ট পেপারে বেশ কয়েকটা কলেজে এবার এসেছে এটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2017 সাল থেকে শুরু করে ফ্রম দ্য ইয়ার 2017 2025 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্ন এসেছে। যেমন 2017, 19 এবং 22 সালে দিনাজপুর বোর্ডে এসেছে, 2022-এ চট্টগ্রাম বোর্ডে এসেছে, 2019-এ বরিশাল বোর্ডে এসেছে, 2024-এ ময়মনসিংহ, 2025-এ হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছে। তো যদি আমরা ওই প্যাটার্ন অনুযায়ী দেখি, তাহলে 2026-এ যে ঢাকা বোর্ডে আসবে না এরকম কোনো কথা বলা যাবে না। তো এই প্যাসেজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। যেহেতু অ্যারোসায়েন্স টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এইটা আমি আসলে আজকের ক্লাসে দেখাবো যে কিভাবে এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি রাইটিং যে কোনো একটা প্রশ্নে আসলেও আমরা কিভাবে লিখতে পারি এবং আমাদের আসলে কোন অ্যাপ্রোচে এই টপিকটাকে পড়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। প্রথমেই আমাদের ক্লাসে অবজেক্টিভ তো অলরেডি বলেছি, আমরা লাইন বাই লাইন ব্রেকডাউন করব। তারপরে আমাদের এমসিকিউ ট্যাকটিক্স গুলো দেখবো যে কিভাবে আমাদের এমসিকিউ গুলো সলভ করা উচিত। কোয়েশ্চেন অ্যান্সারিং, আচ্ছা এখানে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস গুলাতে থাকতো 3, 5, 15, এখন হচ্ছে 10। আচ্ছা, অ্যান্ড ফ্লো চার্ট অ্যান্ড সামারি এটা তো আমরা বুঝলামই। এখন চলে আসি আমাদের প্রথম অংশে, ফেজ 1, সেটা হচ্ছে প্যাসেজ ব্রেকডাউন। এখন এই প্যাসেজ ব্রেকডাউনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা বলে দেবো, ব্যাপারটা এই না। আমি গতদিন ফোক মিউজিকের ক্লাসেও কিন্তু এই জিনিসটা করেছি। সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনে কিছু কিওয়ার্ড থাকে এবং ওই কিওয়ার্ড গুলো যদি আমরা ভালো মতো পড়াশোনা করি, অ্যাজ ইন আমরা যদি এটা নোট করি, যেমন আমি বলেছিলাম যে আমাদের ফার্স্ট পেপারে যেই ইয়েগুলা থাকে, ভোকাবুলারি গুলা, এইগুলা থেকে কিন্তু আমাদের সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিমও হচ্ছে অনেক সাহায্য হয় এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্টেও কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল। তো সেই জায়গাতে আমি যখন পড়াবো, এই যে এখানে কিছু বোল্ড করা আছে, এই বোল্ড গুলা আমরা হচ্ছে আলাদা করে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ি। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স। আচ্ছা, আমি বলেছি যে একবারে যখন আমরা বঙ্গানুবাদ করব, সম্পূর্ণটা পড়ে তারপরে বঙ্গানুবাদ করব, এরকমটা করব না। দ্যাট ইজ দ্য রং অ্যাপ্রোচ। আমরা যেটা করব, আমরা হচ্ছে ভেঙে 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 বঙ্গাব্দ করব, যাতে আমাদের কঠিন মনে না হয়। তাহলে প্রথম থেকে আমরা আসি। অ্যাডোলেসেন্স এর মানে হচ্ছে কিশোর কিশোরীরা। আর অ্যাডোলেসেন্স এটা হচ্ছে নাউন, ওটা হলো বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, তাহলে অ্যাডোলেসেন্স বলছে কিশোর কিশোরীরা। কনস্টিটিউট, কনস্টিটিউট এই যে এই শব্দটা, এটা একটা ভার্ব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্বের জায়গাতে বসেছে, কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা। সিনোনিম কি? যেমন ফর্ম মানে গঠন করা, কম্প্রাইজ মানে গঠন করা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? গঠনের বিপরীত কি? গঠনের বিপরীত হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ধ্বংস করা, যেমন ডিস্ট্রয়, ব্রেক। ঠিক আছে, তাহলে বলছে কিশোর কিশোরীরা গঠন করে, কি গঠন করে? এ নেশনস, একটা জাতির কোর। কোর মানে হচ্ছে প্রধান বা মূল। ঠিক আছে, তাহলে মূল যদি আমরা ধরি, এটা সিনোনিম কি হবে? মেইন, বেসিস, সেন্টার। আর অ্যান্টোনিম হবে মাইনর, ইনসিগনিফিকেন্ট। তাহলে আমরা দেখছি যে কিশোর কিশোরীরা একটা জাতির মূল, রিসোর্স মানে হচ্ছে সম্পদ, সম্পত্তি, ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। ন্যাশনাল রিনিউয়াল, ন্যাশনাল মানে জাতীয়, রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন, মানে পুনর্গঠন, অ্যান্ড গ্রোথ মানে হচ্ছে উন্নতি বা বৃদ্ধি। তার মানে যেটা দাঁড়ালো, কিশোর কিশোরীরা জাতীয় নবায়ন বা পুনর্গঠন ও বৃদ্ধির লক্ষ্যে একটা জাতির মূল সম্পদ বা প্রধান সম্পদ গঠন করে। মানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, জাতিগতভাবে আমরা কতটা অ্যাফ্লুয়েন্ট হব, কতটুকু উন্নতি করব, হ্যাঁ সেটার ম্যাক্সিমাম এটা ডিপেন্ড করে হচ্ছে ওই দেশের যারা কিশোর কিশোরীরা আছে তাদের উপরে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, ফিউচারে যে কিন্তু তারাই ওই দেশের কর্ণধার হবে, তারাই কিন্তু পলিসি মেকার হবে। তো এটা আমরা বুঝতে পারছি এবং পপুলেশনের দিক থেকে কিন্তু তারা খুব বড় একটা পোর্শন। তাহলে রিনিউয়াল শব্দের অর্থ অলরেডি আমরা বুঝলাম, নবায়ন করা, কোনো কিছু রিনিউ করা। যেমন আমাদের বলি না যে একটা মেয়াদ, দেখা যাচ্ছে আমি 1 মাসের জন্য কিছু একটা কিনেছি, তো ওইটাকে যদি আমি আবার রিনিউ করি, অর্থাৎ ওইটাকে আমি যদি আবার নবায়ন করি, আবার 1 মাসের জন্য আমি ইয়ে করতে পারবো। তাহলে এটাকে আমরা বলতে পারি রিবার্থ, এটাকে আমরা বলতে পারি রিজেনারেশন। অ্যান্টোনিম হচ্ছে ডিমোলিশন। আচ্ছা, চলে আসি পরের অংশে, দ্য পিরিয়ড অফ ট্রানজিশন, এই অংশটুকুর থিম। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, বলছে এটা এমন একটা সময়, বয়ঃসন্ধিকাল, ইন লাইফ, জীবনের, হোয়েন, যখন, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। তাহলে ট্রানজিশন মানে এটা আমরা কি বুঝতে পারছি? ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন বা রূপান্তর।
তাহলে রূপান্তর হচ্ছে কি হচ্ছে, চাইল্ডহুড থেকে, অর্থাৎ একজন তার বাল্যকাল থেকে অথবা ছোটবেলা থেকে, হ্যাঁ শৈশবকাল থেকে অ্যাডাল্টহুডে, অর্থাৎ পরিণত মানে বয়সে, ঠিক আছে। তাহলে অ্যাডাল্টহুডে সে হচ্ছে রূপান্তরিত হচ্ছে কোথা থেকে, চাইল্ডহুড থেকে। কোন সময়ে, এই অ্যাডোলেসেন্সের সময়। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, বলছে এই সময় তাদের আচার আচরণ, তাদের জীবনধারা, এইটা হচ্ছে গঠিত হয়। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম অ্যাডোলেসেন্সের মোটামুটি এইখান থেকে আমরা ডেফিনেশনটা পাচ্ছি। এটা সাধারণত অ্যান্সারিং কোয়েশ্চেনে কিন্তু আসে, অ্যান্সারিং কোয়েশ্চেনে কিন্তু এভাবে বলে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডোলেসেন্স, ওয়ার হাউ ডু ইউ ডিফাইন, ঠিক আছে, তুমি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবে, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডোলেসেন্স। তো সেটা কিন্তু আমাদের এই টেক্সট থেকে নিতে হবে, এবং এই টেক্সট থেকে কিন্তু হুবহু নেওয়া যাবে না, আমরা সেখানে যাব, কোনো সমস্যা নাই। তো আশা করছি এটা বোঝা গেছে। ট্রানজিশন মানে রূপান্তর, চেঞ্জ, শিফট, কনভার্সন। অ্যান্টোনি হবে স্ট্যাগনেশন, হ্যাঁ মানে কোনো কিছু একদম স্থির হয়ে থাকে, সেটা রূপান্তর হচ্ছে না। আর টেক প্লেস, এটা তোমরা জানি, টেক প্লেস মানে হচ্ছে কোনো কিছু ঘটা, সংঘটিত হওয়া, অর্থাৎ হ্যাপেন অর অকার। পরের অংশে আমরা চলে যাই। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, adolescence is the period which shapes the future of girls and boys lives. তার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ওরা কি বলছে, বয়সন্ধিকাল কি, বয়সন্ধিকাল হলো সেই সময়, ইজ দ্যাট পিরিয়ড হুইচ, যেটা, শেপস, গঠন করে, কি গঠন করে, দ্য ফিউচার, ভবিষ্যৎ, কাদের, অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। এই যে এখানে গার্লস অ্যান্ড বয়েজ এর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাপোস্ট্রফি দেয়া। অ্যাপোস্ট্রফি কেন এখানে দেয়া, এর কারণ প্লুরাল নাউনের যখন আমরা পসেসিভ করি, তখন ওই পসেসিভের পরে আবার এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আমি যদি বলি ছাত্রের, তাহলে আমি বলবো স্টুডেন্টস, বুঝতে পারলাম একজনের। কিন্তু আমি যখন বলছি যে ছাত্রদের, স্টুডেন্টস ও অলরেডি প্লুরাল, ঠিক আছে। এখন আবার যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিই, এটা দেখতেই কেমন লাগবে। তার মানে যখন প্লুরাল নাউন গুলাকে আমরা পসেসিভ করব, অ্যাপোস্ট্রফিটা দেওয়ার পরে আর কোনো কিছু আমাদের দেওয়ার দরকার নেই, ওই এস এর পরে হবে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, সো ফার আমরা যতটুকু আলোচনা করলাম বোঝা গেছে? আরমিন, এটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? মিলি যুক্ত হচ্ছে আমাদের সাথে, মিলি কি অবস্থা? আচ্ছা, বোঝা গেছে। তারপরের অংশে আমরা যাই। সিচুয়েশন অফ গার্লস নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে, মেয়েদের আসলে অবস্থা কি, মেয়েদের হচ্ছে যে পরিস্থিতিটা। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে যে কিশোরী মেয়ে মানে কিশোরীদের যে অবস্থা, ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। বলছে তাদের অবস্থাটা চিহ্নিত কি দ্বারা চিহ্নিত, তাদের অবস্থাটা চিহ্নিত হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ বৈষম্য, এন্ড সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনতা। অধীনতা মানে কি, অধীনতা মানে হচ্ছে স্বাধীনতার অনুপস্থিতি। মেয়েরা সাধারণত বাংলাদেশে, আমরা যদি বলি সামাজিক প্রেক্ষাপটে, ছেলেদের থেকে স্বাধীনতা একটু কম ভোগ করে। যেমন আম, তুমি যদি দেখো তোমার যে সমবয়সী যে ছেলে বন্ধু আছে, সে কিন্তু অনায়াসে সন্ধ্যার পরে বাইরে যেতে পারছে, ঠিক আছে, তার হয়তো কোনো গার্জেন প্রয়োজন হচ্ছে না, অনেক ধরনের জিনিস আছে। তা আমরা বলছি যে বাংলাদেশের কিশোরী মেয়েদের যে অবস্থা, এটা চিহ্নিত হচ্ছে, তাহলে চিহ্নিত, ক্যারেক্টারাইজ মানে হচ্ছে চিহ্নিত, ঠিক আছে, কি দ্বারা চিহ্নিত হচ্ছে, ইনইকুয়ালিটি, বৈষম্য দ্বারা। তারপরে সাবঅর্ডিনেশন, অধীনতা দ্বারা। উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, বলছে পরিবার ও সমাজ উভয় জায়গাতে, পরিবারের মধ্যেও এই জিনিসটা কিন্তু হয়, ঠিক আছে, এই অধীনতার ব্যাপারটা, বৈষম্যের ব্যাপারটা, এবং এটা বৃহত্তর, আমরা যদি দেখি দৃষ্টিকোণে, সমাজেও কিন্তু এই জিনিসটা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনইকুয়ালিটি আমরা জানলাম, অসমতা বা বৈষম্য, এটা সিনোনিম হচ্ছে ডিসপ্যারিটি, এটা সিনোনিম হচ্ছে ডিসক্রিমিনেশন। অ্যান্টোনিম হচ্ছে তাহলে ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি অ্যান্টোনিম হচ্ছে ইকুয়ালিটি, সমতা, ফেয়ারনেস। সাবঅর্ডিনেশন, অধীনতা, সিনোনিম কি হবে, সাবজুগেশন। সিনোনিম কি হবে, ইনফেরিয়রিটি। অ্যান্টোনিম হবে স্বাধীনতা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স। পরের অংশে আমরা যাই। এই যে ইনইকুয়ালিটির কথা আমরা বললাম, হ্যাঁ, এই যে আমাদের বৈষম্য, এই বৈষম্য দ্বারা আসলে কি কি ঘটে, দেখো, দিস ইনইকুয়ালিটি, এই বৈষম্য, লিডস টু,
বয়ে আনে, কি বয়ে আনে? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। তার মানে এই যে বাল্য বিবাহের যে ব্যাপক একটা চর্চা, এইটা বয়ে আনে। মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। এটার অর্থ কি আসলে? এটার অর্থ হচ্ছে, আমরা চিন্তা করি খাতার মধ্যে আমরা মার্জিন দিই, এই মার্জিনটা কোথায় থাকে? এই মার্জিনটা কি সেন্টারে থাকে? না, এটা একটা প্রান্তে থাকে, তাই না? তো মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিকীকরণ। প্রান্তিকীকরণ মানে কি? প্রান্তিকীকরণ মানে হচ্ছে, ধরেন মেয়েদেরকে ঠেলতে ঠেলতে একদম প্রান্তে পাঠিয়ে দিয়েছে, মানে এখন ওদের কাছে কোনো চয়েস নেই। কারণ ওরা যদি এখনো কোনো কিছু ইয়ে করে, তাহলে ওদেরকে এখান থেকে প্রান্তে দাঁড়িয়ে আছে, জাস্ট পড়ে যাবে। এইটাই বলা হচ্ছে। তার মানে প্রান্তিকীকরণ মানে হচ্ছে অবহেলিত, অবহেলিত করা, বঞ্চিত করা। তাহলে এই যে ইনইকুয়ালিটি, এটা বয়ে আনছে মেয়েদের জন্য ব্যাপক চর্চা কিসের? বাল্যবিবাহের। আর মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। তাহলে এই যে শিক্ষা, অর্থনৈতিক, স্বাস্থ্য, এই সমস্ত খাত মানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কি হচ্ছে? তারা বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ভালনারেবিলিটি মানে কি? ভালনারেবিলিটি মানে হচ্ছে দুর্বলতা, ঝুঁকি। কিসের দুর্বলতা, কিসের ঝুঁকি? সেটা হচ্ছে সহিংসতা এবং যৌন হয়রানির। এটা মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বেশি। হ্যাঁ। তাহলে ভালনারেবিলিটি মানে আমরা জানলাম যে দুর্বলতা বা ঝুঁকি, সিনোনিম হচ্ছে সাসেপ্টিবিলিটি অ্যান্ড হেল্পলেসনেস। আর অ্যান্টোনিম হচ্ছে প্রোটেকশন অ্যান্ড ডিফেন্স। ভায়োলেন্স মানে সহিংসতা, সিনোনিম হচ্ছে ক্রুয়েলটি অ্যান্ড অ্যাগ্রেশন। অ্যান্ড অ্যান্টোনিম কি? মাইল্ডনেস অ্যান্ড পিস। তারপরে অংশে আমরা যদি আসি, এখানে হচ্ছে বিয়ের বয়স এবং কিছু ডেটা নিয়ে কথা বলা হয়েছে। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. হচ্ছে বাংলাদেশে বিয়ের বৈধ বয়স মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21। দেখেন, এতক্ষণ আমরা বৈষম্য, ইনওয়ালিটির কথা বলে বলে এখন এটা ছেলেদের জন্য বৈষম্য হলো না? আসলে মানে কি আর বলবো। যাই হোক, তাহলে এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে বিয়ের বয়স হচ্ছে এটা। এখন এখানে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, প্যাসেজের মধ্যে যে ডেটা গুলা দেয়া থাকে, হ্যাঁ, কোনো একটা নাম্বার, কোনো একটা স্ট্যাট যখন দেয়া থাকে, সেটা কিন্তু আমরা যখন সামারি রাইটিং এর মধ্যে যাই না, সামারি তো আমাদের প্যাসেজের একটা সামারি লিখতে দেয়, সামারিতে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সামারিতে কোনো ডেটা, কোনো উদাহরণ, কোনো দেখা যাচ্ছে ডেফিনেশন, এইগুলা কিন্তু দেয়া যাবে না। সো এটা আমরা আজকে এই প্যাসেজের উপরে সামারি রাইটিংটা যখন আলোচনা করব তখন আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা বললাম যে 18 এবং 21 মেয়ে এবং ছেলেদের জন্য বিয়ের আইনত মানে বৈধ বয়স। হাউএভার, হাউএভার মানে কি? হাউএভার মানে হচ্ছে এটা একটা কন্ট্রাস্টিং কানেক্টর, তার মানে আগে যা বলেছে তার সাথে একটা কন্ট্রাস্টিং কোনো কিছু বলবে। হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। শতকরা মানে 100 জনের মধ্যে 33 জন কিশোরী মেয়ে 15 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। ঠিক আছে। তো এখানে আমরা যে শব্দটা পেলাম সেটা হচ্ছে লিগাল। লিগাল মানে হচ্ছে বৈধ বা আইনগত। সিনোনিম কি? লফুল বা লেজিটিমেট। লেজিটিমেট মানে হচ্ছে বৈধ। অ্যান্টোনিম কি? লিগাল অ্যান্টোনিম হবে কি? ইলিগাল, ব্যান্ড, ইলিসিট। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে, adolescents with higher levels of education and from more affluent families tend to marry at a later age. তাহলে গবেষণায় কি দেখা গেছে? গবেষণায় দেখা গেছে যে হায়ার লেভেল অফ এডুকেশন বলছে যে সমস্ত কিশোর কিশোরীরা উচ্চ শিক্ষা গ্রহণকারী, দেখা যাচ্ছে তারা এইচএসসি পর্যন্ত পাশ করেছে, তারা ভার্সিটিতে ভর্তি হয়েছে, এবং ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ। অ্যাফ্লুয়েন্ট মানে কি? ধনাঢ্য, তারা যারা ধনী, তাদের মানে টাকা পয়সা সমস্যা নেই। তো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির যারা মেয়েরা, টেন টু, টেন টু মানে কি? প্রবণতা, কি প্রবণতা দেখা যায়? টু ম্যারি অ্যাট আ লেটার এজ, তার মানে একটু দেরিতে বিয়ে করার প্রবণতা দেখা যায়। তাহলে এই জায়গাতে কিন্তু একটা জিনিস আমাদের বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণটা সরাসরি এখানে বাল্য বিবাহের কারণটা এখানে উল্লেখ নেই, কিন্তু আমরা এইটা থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে এখানে যেহেতু আমাদের একটা রিজন দেখানো হচ্ছে যে যারা ধনী পরিবারের এবং যারা শিক্ষিত তারা একটু দেরিতে বিয়ে করে, তাহলে যদি বলে
যে বাল্যবিবাহের কারণ কি? বাল্যবিবাহের কারণ তাহলে আমরা বুঝতে পারি যে শিক্ষার একটা মানে ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ নলেজ, তাহলে শিক্ষার অভাব। আরেকটা হচ্ছে পোভার্টি, মানে দারিদ্রতা, তাই না? কারণ যদি একটা পরিবার দরিদ্র হয় এবং সেই পরিবার মানে টাকা পয়সা যদি সমস্যা হয়, তখনই কিন্তু তাদের তাড়া থাকে যে মেয়েকে বিয়ে দিয়ে অন্য পরিবারে পাঠাতে হবে। তো এই যে ব্যাপারটা, এটা একটু আমরা কিন্তু এই জায়গা থেকে কি করতে পারলাম, ইনফার মানে এটা থেকে আমি হচ্ছে অনুমান করে না, এখান থেকে আমি কিন্তু একদম যৌক্তিক ভাবে এটা বের করে নিয়ে আসলাম। এবং এই সমস্ত বিশ্লেষণাত্মক ক্ষমতা আমাদের প্রয়োজন কোথায়? আমরা যখন অ্যান্সারিং কোয়েশ্চেন, আমরা যখন সামারি লিখবো সেই সময় আর কি। তার এখানে আমরা শিখলাম অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী বা বিত্তবান। সিনোনিম হচ্ছে ওয়েলদি, সলভেন্ট, ওয়েল অফ। অ্যান্ড অ্যান্টোনিম তো বুঝতেই পারছি, পোর অ্যান্ড ডিস্টিটিউট। আচ্ছা, অন্যদিকে টেন্ড, টেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় হয় টেন্ড টু। ঠিক আছে? টেন্ড টু মানে হচ্ছে প্রবণতা দেখানো, কোনো কিছুর প্রবণতা দেখানো, যেমন লিন অথবা ইনক্লাইন, মানে কোনো একদিকে ঝুঁকে যাওয়া। আচ্ছা, এরপরের অংশে আমরা চলে যাই। when adolescent girls are pulled out, pulled out মানে হচ্ছে কাউকে কোনো জায়গা থেকে ছাড়িয়ে আনা, নিয়ে চলে আসা, বের করে আনা। তো বলছে যখন কিশোরীদেরকে পুলড আউট অফ স্কুল, মানে স্কুল থেকে ছাড়িয়ে আনা হয়। ছাড়িয়ে আনা হয় মানে ওকে স্কুলে আর দিবে না, হয় বিয়ে দিয়ে দিবে অথবা কোনো কাজ, মানে যাই হোক পড়াশোনা থেকে আপনার মুক্তি দিয়ে দিচ্ছে। সো আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, বলছে বিয়ে বা কাজের জন্য। দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, মোবিলিটি মানে হচ্ছে গতিশীলতা। গতিশীলতা মানে কি? গতিশীলতা মানে হচ্ছে এই যে চলাফেরা করার ক্ষমতা, যেই ক্ষমতা বলতে আপনার ফিজিক্যালি এনার্জি তো থাকবে, বাট ওই যে সোসাইটাল একটা বেড়ি কিন্তু পায়ে বা একটা শিকল কিন্তু বাধা হয়ে যায়। তখন কিন্তু আপনি নিজের মতের মানে আপনার স্বাধীনতা কিন্তু থাকবে না। তাহলে কি আপনি ইউ আর লুজিং ইউর মোবিলিটি। তাহলে তো যে গতিশীলতাটা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, মুভ করা, চলাফেরা করা, যেটা সেটা হচ্ছে হারাচ্ছে মেয়েরা। অ্যান্ড অলসো দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং তাদের বন্ধু বান্ধব, সামাজিক মর্যাদারাও কিন্তু হারিয়ে ফেলছে। তাহলে পুল আউট, এটার অর্থ আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু ছাড়িয়ে আনা, এটা হচ্ছে একটা ফ্রেজ, তাহলে ফ্রেজাল ভার্ব। অ্যান্ড কোনো কিছু তাহলে ছাড়িয়ে আনা, ছেড়ে দেওয়া, এটা আর একটা সিনোনিম কি? আর কুইট, কুইট মানে বলে না কোনো কিছু ছেড়ে দেওয়া, যেমন ইউ শুড কুইট স্মোকিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। উইথড্র, উইথড্র মানেও এই যে আমরা এটিএম বুথে যাই, ক্যাশ উইথড্র করি, তার মানে কি ওই মেশিনের মধ্যে থাকে, ওইখান থেকে আমরা টাকাটাকে ছাড়িয়ে আনছি, সো উইথড্র করছি। এইভাবে একটু যুক্তি দিয়ে মাথার মধ্যে রাখতে হবে আর কি। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে কন্টিনিউ, মানে এটাকে আমি আর ছাড়িয়ে আনছি না, ওটা হচ্ছে কন্টিনিউ করছে। মোবিলিটি গতিশীলতা, তাহলে গতিশীলতা মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় সে যেতে পারছে, মানে ফ্লেক্সিবিলিটি আছে, এক জায়গায় সে স্ট্যাগনেন্ট হয়ে নাই, স্টিল হয়ে নাই। তাহলে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মুভমেন্ট। অ্যান্টোনিম হচ্ছে ইমোবিলিটি অ্যান্ড স্টিলনেস। স্টিল মানে আমরা বুঝতে পারছি স্থির হয়ে আছে। ওকে ফাইন, নেক্সট অংশ। The lack of mobility among adolescent girls also curtails, এই যে শব্দটা খুব সুন্দর একটা শব্দ, ইম্পর্টেন্ট। কার্টেলস মানে হচ্ছে কোনো কিছু কমানো, হ্রাস করা। ঠিক আছে, যেমন আমরা যে ডিক্রিজ বলি না, ডিক্রিজ, রিডিউস, ডেমিনিশ, এটা। তো বলছে যে মেয়েদের মধ্যে মোবিলিটির যে অভাব, অর্থাৎ গতিশীলতার যে চলাফেরার যে অভাব, তাদের মধ্যে, কিশোরী মেয়েদের মধ্যে, অলসো কার্টেলস কি করে? কমিয়ে দেয় দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। তাহলে তাদের অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক যে শিক্ষার সুযোগ, সেটাকেও কমিয়ে দেয়। যেমন আমি সিম্পলি যদি একটু উদাহরণ দিই, আপনার ইকোনমিক ধরেন অপরচুনিটিস, এটা ছেলেদের কাছে কত বেশি, দেখেন ডাইভার্স একটা ফিল্ড আছে। যেমন একটা ছেলে চাইলে একটা শহর থেকে আরেকটা শহরে মুভ করতে পারছে, একটা নতুন স্কিল শিখছে, সে একটা হয়তো কোনো একটা দোকান দিচ্ছে, অনলাইনে পেজ খুলে হচ্ছে ব্যবসা করছে, যাই করছে না কেন সেটা সে নিজে নিজে করতে পারছে। কিন্তু একটা মেয়ে, জাস্ট মেয়ে হওয়ার কারণে সে যদি আর একটু কনজারভেটিভ ফ্যামিলির হয়, তাহলে তাকে এগুলো পারমিশন দিবে না। সে সবসময় ডিপেন্ডেন্ট কার উপরে? তার বাবা মায়ের উপরে, তার ভাইয়ের উপরে, বিয়ে হয়ে গেলে তার স্বামীর উপরে, হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ির সিদ্ধান্তের উপরে। তাহলে এই যে বললাম যে এই ল্যাক অফ মোবিলিটিটা কার্টেল করছে, কমিয়ে দিচ্ছে কি? তার যে ইকোনমিক অনেক অপরচুনিটি থাকতে পারতো সেটা কমিয়ে দিচ্ছে। যেমন ঠিক একইভাবে নন ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন কি জিনিস? ফর্মাল এডুকেশন হচ্ছে আমরা একাডেমিক ভাবে এই যে
তোমরা সবাই হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলে আসছো, এটা তো ফর্মাল এডুকেশন। এরপরে ইউনিভার্সিটি যাবে, এটা ফর্মাল এডুকেশন। এর বাইরে তুমি মনে করো যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ, জাপানিজ শিখবা। কোনো একটা জায়গাতে তুমি কালনারি মানে রান্না বান্না শেখার জন্য একটা ইয়েতে ভর্তি হবা। তুমি হয়তো নাচ শেখার জন্য এক জায়গায় করতে যাচ্ছ। তো এইগুলো হচ্ছে সব নন ফর্মাল। তো এই নন ফর্মাল গুলাও তাদের কাছে কিন্তু কি এত বেশি অ্যাক্সেসিবল না, কারণ ওই যে ল্যাক অফ মোবিলিটি, তার তো চলাফেরারই স্বাধীনতা নেই, তো সেই জায়গায় সে এটা কিভাবে অ্যাক্সেস করবে? ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে একটু বিশ্লেষণাত্মক ভাবে যেতে হবে। এইগুলা আমি এত বেশি ডিটেলসে অ্যানালাইসিস কেন করছি? বিকজ এই অ্যানালাইসিস ব্যতীত হয়তো আমরা হ্যাঁ এমসিকিউ পারবো, বাট আমরা হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন, সামারি রাইটিং, ফ্লো চার্ট এইগুলোর ক্ষেত্রে উই ফেস প্রবলেমস। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম কার্টেল। কার্টেল মানে হচ্ছে কমানো, হ্রাস করা। তাহলে এটার সিনোনিম কি? রিডিউস, ডিক্রিজ, ড্যামিনিশ, কাট ব্যাক, এটসেট্রা। অ্যান্টোনিম কি তাহলে? অ্যান্টোনিম হচ্ছে বৃদ্ধি করা, ইনক্রিজ, এক্সপান্ড। আমরা সোফার যতটুকু শেখানো হয়েছে আমরা কি বুঝতে পেরেছি? আর্মিন, মিলি, মানে পুরা টোটাল এগুলার অর্থ, আমি যে অ্যানালাইসিস গুলা দিচ্ছি জি সবকিছু? স্যার, ক্লিয়ার। ওকে। আর্মিন কি এখন একটু সুস্থ? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। হুম। পরীক্ষার আগে আর অসুস্থ হওয়া যাবে না, হ্যাঁ? যা অসুস্থ আছে এখন সব হয় না, পরীক্ষার মধ্যে হলে বিপদ। আচ্ছা, এবার দেখি। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, রিপোর্টে বলা হয়েছে, কি বলা হয়েছে? মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে 50% বেশি কিশোরীরা আর আন্ডার নরিশড। নরিশড মানে হচ্ছে যারা পুষ্টি পেয়েছে, হ্যাঁ? যেমন নিউট্রিশন, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি না, নিউট্রিশিয়াস, হ্যাঁ, যেটা হচ্ছে পুষ্টিকর। আর নরিশড সেম ওয়ার্ড, মানে সিমিলার, সিনোনিমাস। তা বলছে আন্ডার নরিশড মানে কি? যারা হচ্ছে পর্যাপ্ত যে পুষ্টি সেটা পাচ্ছে না, তার মানে অপুষ্টিতে ভুগছে। অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। যেমন এই যে রক্তে হিমোগ্লোবিন, এটা মেয়েদের আসলে খুবই কমন একটা জিনিস। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউরিন ইনফেকশন হয়, এটা কম বেশি সবারই আছে, মেয়েদের ক্ষেত্রে বেশি। আর আরেকটা হচ্ছে অ্যানিমিয়া। সো এইটা আপনার হচ্ছে রিপোর্টে পাওয়া যাচ্ছে যে কিশোরীদের ক্ষেত্রে এটা 50%-এর বেশি কিশোরীর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। মোর ওভার, এছাড়াও নিওনেটাল মর্টিলিটি মানে নবজাতক, নবজাতক মানে হচ্ছে জন্মের পর থেকে যে শিশুরা, ঠিক আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস বয়স পর্যন্ত পর্যন্ত ওরা হচ্ছে কিন্তু কি করছে, মর্টালিটি মানে কি, যে নবজাতক সংক্রান্ত যে মৃত্যু হার, এটাও কিন্তু একটা আলাদা আপনার হচ্ছে কনসার্নের বিষয়, নবজাতক মৃত্যু হার। কারণ একটা মেয়ে যখন 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, 16 বছর বয়সে সে যখন প্রেগনেন্ট হচ্ছে, তার তো, সে তো আন্ডার নরিশড, হ্যাঁ, এবং তার তো রক্ত স্বল্পতা সবকিছু আছে। তো সে যখন একটা মানে সন্তান ধারণ করছে, সেও কিন্তু মানে পেট থেকেই আন্ডার নরিশড হিসেবে আসছে। সেই জন্য তার পৃথিবীতে সার্ভাইভ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা বুঝলাম, আন্ডার নরিশড, অপুষ্টি বা অপুষ্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাল নরিশড বা ম্যাল নিউট্রিশিয়াস। আন্ডারফেড, ফেড মানে এই যে খাওয়ানো, আন্ডারফেড মানে হচ্ছে যতটুকু খাওয়ানো দরকার তার থেকে কম। আর অ্যান্টোনিম কি? স্বাস্থ্য, স্বাস্থ্যবান, হেলদি, ওয়েল ফেড। অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা মানে শর্টেজ অফ ব্লাড। নিওনেটাল মানে হচ্ছে নবজাতক সংক্রান্ত মানে নিউবর্ন বা ইনফ্যান্ট। আর অ্যান্টোনিম কি হবে? প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। আচ্ছা, while the situation for adolescent boys is somewhat better, বলছে কিশোর ছেলেদের অবস্থা কিছুটা ভালো হলেও many are vulnerable and lack the power to make decisions। বলছে কিন্তু অনেকেই এদের মধ্যে ঝুঁকিগ্রস্ত আর সিদ্ধান্ত নেয়ার তাদের ক্ষমতা নেই। হ্যাঁ, তারা যে রাইট সিদ্ধান্তটা নিবে সেটা মানে রিগার্ডিং টু অল সর্ট অফ থিংস, ঠিক আছে, যে তার জন্য কোনটা করলে ভালো হবে, কি পড়লে ভালো হবে, ওরা কোনো ধরনের কিন্তু ডিসাইসিভ মানে ডিসিশনে কিন্তু আসতে পারে না আর কি। দে আর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এবং তাদের এই যে মাদক আর অ্যালকোহলের সংস্পর্শে আসার সম্ভাবনা কি বেশি হয়ে যায়, মানে কারণ ওরা এক্সপোজড হয়ে যাচ্ছে ওইগুলা দ্বারা। তাহলে আমরা এখানে এই যে বললাম যে সামহাট বেটার, সামহাট মানে হচ্ছে কিছুটা, মানে স্লাইটলি, ফেয়ারলি। অ্যান্টোনিম কি হবে তাহলে? অনেক, ম্যাসিভলি।
ভালনারেবল ঝুঁকিগ্রস্ত, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এক্সপোজড অর ডিফেন্সলেস। আর অ্যান্টোনিম হচ্ছে প্রোটেক্টেড আর সেফ। আর এক্সপোজ, এইটার সিনোনিম হচ্ছে কি? আনকভার, রিভিল। অ্যান্টোনিম হাইড, প্রোটেক্ট। এখন চলে আসি আমরা এমসিকিউতে। এমসিকিউতে আমরা গতদিনও বলেছিলাম পপ মিউজিকের ক্লাসে যে সাধারণত আমাদের 4-5 ধরনের এমসিকিউ বা যাই বলি না কেন, ওটা আমরা এই প্রধান তিনটা যে ক্যাটাগরি এর মধ্যে কিন্তু আমরা ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম টাইপের। হ্যাঁ, এরকম ভাবে আসে যে দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ড্যাশ ইজ, তার মানে কি ওই জায়গাতে আমাদের ওই ওয়ার্ডের সিনোনিমটা আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। অনেক সময় আমাদেরকে বলে হচ্ছে অ্যান্টোনিমের কথা। তো এইটা মনে হতে পারে ইজি যদি আমি ভোকাবুলারি পারি, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে আমাদের অলওয়েজ দেখতে হয় যে ওয়ার্ডটা চাওয়া হয়েছে, আমার সিনোনিম চাওয়া হয়েছে, সেইটা এই প্যাসেজের কনটেক্সটে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু খুবই বড় একটা জিনিস। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে আমরা বললাম যে প্রজেক্ট। এখন প্রজেক্ট শব্দটার সিনোনিম কি রাখবো? এটা প্রজেক্ট শব্দটা এক একজন এক এক ভাবে নিতে পারে। প্রজেক্টকে যদি আমি নাউন হিসাবে চিন্তা করি, ইফ ইটস আ নাউন, আমরা বলি না যে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করেছি, মানে কি নতুন একটা প্রজেক্ট মানে কি? প্রজেক্টের বাংলা আমরা পারি না, আমরা ইংরেজি খুব ভালো মতো বুঝছি। তো নতুন একটা প্রজেক্ট, তার মানে আমি একটা কোন একটা কাজ নিয়েছি। এখন এটা হচ্ছে নাউন। কিন্তু যদি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এটার অর্থ কিন্তু একদমই ডিফারেন্ট হয়ে যাবে। যেমন প্রজেক্ট মানে হচ্ছে কোনো কিছু দেখানো, শো করা। যেমন প্রজেক্টর, প্রজেক্টর যেটা দ্বারা কোনো কিছু দেখানো হয় সেটাই হচ্ছে প্রজেক্টর। যেমন হি প্রজেক্টেড অ্যান ইমেজ অফ কনফিডেন্স ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। মানে সে এই যে দর্শকদের সামনে তার এমন একটা ইমেজ, মানে সে খুবই কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হওয়ার একটা ইমেজ হচ্ছে সে সবাইকে দেখিয়েছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু টোটালি ডিফারেন্ট অর্থ এখানে দিচ্ছে। তাহলে আমরা দেখবো যখন কোনো একটা কিছু সিনোনিম অ্যান্টোনিম এগুলো চাওয়া হচ্ছে এমসিকিউ তে, সেটা আমাদের ওই প্যাসেজের কনটেক্সটে চলে যাব যে প্যাসেজে আসলে এটার অর্থ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো যে এইটা আসলে অ্যাডজেক্টিভ, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, কি জিনিস এটা। তো যদি এটা নাউন হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উত্তরটাও নাউন খুঁজে বের করতে হবে। তো এটা আমার জন্য কিন্তু দুই দিক থেকে ইজি। একদিক থেকে হচ্ছে যদি আমি দেখি যে অপশনের মধ্যে দুইটা অপশন অলরেডি নাউন নেই, ভার্ব আছে বা অন্য কিছু আছে, ওই দুটাকে আমি আগেই বাদ দিয়ে দিতে পারলাম। বাকি দুইটা নাউন আছে, এখন এই দুইটা নাউনের মধ্যে আমি তখন কম্পারিজন করব। তো এইভাবে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা এ করতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে নাম্বার ওয়ান টাইপ। সেকেন্ড টাইপ যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ। এটা ডিরেক্ট ইনফরমেশন জানতে চাওয়া হয়, এবং এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট। মানে প্যাসেজের মধ্যে ডিরেক্ট উল্লেখ করা থাকে। যেমন এখানে বলা হলো যে দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ, এখন এটা তো আমাদের প্যাসেজের মধ্যে একদম সরাসরি আছে। হ্যাঁ, তো এরকম একটা এমসিকিউ কিন্তু থাকবে। তাহলে এটা ইজ আমরা বলতে পারি যে 18 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার কি করতে হবে? পুরা প্যাসেজটা উই নিড টু স্ক্যান দ্য প্যাসেজ ফর দ্য এক্সাক্ট ডেটা। তারপরে আমরা এই যে 50-50 এলিমিনেশন মেথডটা ব্যবহার করব। আচ্ছা, নাম্বার থ্রি, এটা সব থেকে কঠিন। এটা হলো অ্যানালিটিক্যাল অর রেফারেন্স। সো অ্যানালিটিক্যাল জিনিসটা হচ্ছে আপনাকে মানে অ্যানালাইসিস করতে হবে। ওই যে আমি শেখালাম না, যেমন ওইখানে দেয়া আছে যে একটু ধনী পরিবারের, একটু শিক্ষিত পরিবারের মেয়েদের একটু দেরিতে বিয়ে হতে দেখা গেছে। তো এইটার দ্বারা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বাল্যবিবাহের মানে প্রধান প্রধান কারণগুলোর মধ্যে একটা হচ্ছে তাহলে এই যে পোভার্টি, আর একটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন। তো এটা কিভাবে পাইলাম আমি? এটা আমি অ্যানালাইসিস করে পাইলাম। ঠিক আছে, তারপর অনেক সময় এই বলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মোবিলিটি রেফার টু। তো মোবিলিটি ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, তাহলে এটা হচ্ছে রেফারেন্সের মধ্যে যাচ্ছে আর কি। তাহলে এইটা আমাদের কি করতে হবে? আমাদেরকে এই যেখানে এক্সাক্ট ওটা দেয়া আছে তার আগে পরে লাইনটা পড়তে হবে। তারপর আমাদের ওটার যে অন্তর্নিহিত অর্থটা আছে, হিডেন যে মিনিংটা আছে, সেটা বুঝতে হবে। তারপরে আমরা এটা উত্তরটাকে কি করতে পারবো? অ্যাটেম্প্ট করতে পারবো। এখন যদি আমরা একটু উদাহরণে যাই, যেহেতু এই প্যাসেজটা অনেক বোর্ড এসেছে, তো আমি বেশ কিছু উদাহরণ এখানে তুলে ধরছি যাতে আমরা এই যে তিনটা টাইপ শিখলাম, এই তিনটা টাইপে এখান থেকে একটু করতে পারি আর কি। যেমন এই প্রশ্নটা,
এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 24 সালে এবং চিটাগাং হচ্ছে 22 সালে এসেছে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? তাহলে এইটা আর্মিন প্রথম যে ক্যাটাগরিটা আমরা পড়লাম তার মধ্যে পড়ছে না? প্রথম টাইপের মধ্যে পড়ছে না? ভোকাবুলারির মধ্যে? কারণ এখানে আমরা মিনিং, অনেক সময় সিনোনিম, অনেক সময় অ্যান্টোনিম। তাহলে এখানে বলছে যে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং, যে সব থেকে কাছের অর্থ, ক্লোজেস্ট মিনিং কোনটা হতে পারে কিসের? কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। এখন আমি ওই যে প্রথম সেন্টেন্সে আমি পড়িয়েছিলাম কিন্তু কনস্টিটিউট মানে গঠন করা, ওইটা সিনোনিম আমি হচ্ছে 3টা দিয়েছিলাম না? এখন দেখি তো, আহ আমরা কি করব, একে একে এলিমিনেট করতে থাকবো, প্রসেস অফ এলিমিনেশন যেটাকে বলে। টেক মানে কি? টেক মানে নেয়া। হুম, অ্যাড মানে কোনো কিছু যোগ করা। মার্ক মানে কোনো কিছু চিহ্নিত করা। ফর্ম মানে কোনো কিছু গঠন করা। গঠন তাহলে কোনটা কি হবে এখানে? ফর্ম। নাম্বার 2, তাই না? কারেক্ট অ্যান্সার ফর্ম। এটা কিন্তু ফ্রম না, ফর্ম। ওকে, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 2, এই যে আবার সিনোনিম থেকে, এটা ওই যে ওই দুইটা ওয়ার্ডে এসেছে। দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট ইজ। তাহলে অ্যাফ্লুয়েন্ট আমরা যদি দেখি, প্রথমেই পোভার্টি বাদ চলে যাবে, একদম উল্টা। পোর বাদ চলে যাবে। পোভার্টি আর পোর তো একই জিনিস। আর একটা জিনিস হচ্ছে অ্যাফ্লুয়েন্টটা কি জিনিস? এটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পোভার্টি, এই যে লাস্টে টি ওয়াই আছে, তোমার নাউন, ওটা তো এমনি বাদ। পোর এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বাট অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে যে বিত্তবান, যাদের ধন সম্পত্তি আছে। তাহলে এখানে ডেস্টিটিউট মানেও হচ্ছে কিন্তু আমরা এই যে পোর, ডেস্টিটিউট, পোভার্টি, এগুলো হচ্ছে সেম অর্থ দেয়। তাহলে হবে কি? ওয়েল অফ সলভ। অর সলভেন্ট। নাম্বার 3, এটা হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। ওই যে আমরা বললাম না, কনটেক্সট অনুযায়ী আমাদের মিনিংটা করতে হবে। বলছে দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস ইন লাইফ। কখন? ইন অ্যাডোলেসেন্স। ইন অ্যাডোলেসেন্স। বোঝা যাচ্ছে, এটা তো ডিরেক্ট দেয়া আছে প্যাসেজে, তো আমাদের ফ্যাক্টিটিভ, ঠিক আছে। কারণ বিফোর ডেথ, মৃত্যুর আগে। হ্যাঁ, আসলে এটা কিন্তু একদিক থেকে ট্রু। এখন কেউ যদি 13-14 বছর বয়সে মারা যায়, ইউ নেভার নো, মরার মানে কোনো তো নির্দিষ্ট বয়স নেই, তো তখনও তো তার ট্রানজিশনটা হচ্ছে। যাই হোক, আমরা এখানে যেটা দেখছি এটা সরাসরি 2 নম্বরে আমাদের কিন্তু ডিরেক্টলি দেয়াই আছে, কারণ আমাদের প্যাসেজে এরকম একটা লাইন আছে যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ when ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। তাহলে ওই যে সেকেন্ড টাইপের যে প্রশ্নটা বললাম না, ফ্যাক্টেটিভ প্রশ্ন, যেটা আমরা ডিরেক্টলি পাবো ওর মধ্যে থেকে, আমাদের কোনো এদিক ওদিক দেখারও প্রয়োজন নাই, এটা হচ্ছে সেই টাইপের প্রশ্ন। দিনাজপুর বোর্ডে এসেছিল এটা 19 সালে। আচ্ছা, এবার একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন আমরা দেখি। এখানে বলছে দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রিফার্স টু। তাহলে মার্জিনাল ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? প্রান্তিকীকরণ। তাহলে যারা প্রান্তিকীকরণ মানে একদম মার্জিনে দাঁড়িয়ে থাকবে, আর একটা ধাক্কা দিলে পড়ে যাবে, তাদের ক্ষেত্রে যদি দেখি, একে একে আমরা আসি। হোল্ডিং আ লট অফ পাওয়ার, সে কি অনেক ক্ষমতা ধরে রেখেছে? তার কি অনেক ক্ষমতা? না। আচ্ছা, হ্যাভিং এমপ্যাথি, বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, এই প্রত্যেকটাই কিন্তু ডাজন্ট মেক সেন্স। কিন্তু আমি 2 নাম্বার দেখি, হোল্ডিং নো পাওয়ার অর আন্ডার এস্টিমেশন। তার মানে কি, ওর তো কোনো, ওর ক্ষমতা নাই, ওর কোনো পাওয়ার নাই। তাহলে এখানে কি সেকেন্ডটা হচ্ছে না? এই যে মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিকীকরণ বা কাউকে গুরুত্বহীন মনে করা। তো কারো যদি গুরুত্বহীন মনে করে, তার মানে কি তার কোনো ক্ষমতা নাই, তার আমি অবমূল্যায়ন করছি, আন্ডার এস্টিমেট। আচ্ছা, আবারও বরিশাল বোর্ড 22 এবং ঢাকা বোর্ড 19-এর একটা প্রশ্ন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মোবিলিটি ইন দ্য প্যাসেজ রেফার? মোবিলিটি অলরেডি আমি বলেছি। মোবিলিটি মানে কি? গতিশীলতা। তাহলে ইমমোবিলিটি তো আগেই বাদ, এটা তো অ্যান্টোনিম বললে হয়তো। স্টিলনেস সেম জিনিস, যে স্থিরতা। মোশনলেসনেস একই জিনিস, তার মানে তিনটার অর্থ যদি একই রকম হয়, অটোমেটিক যেটা ভিন্ন সেটা হয়ে যাবে। তো আমরা যদি এখন অর্থ মিলাই, ফ্লেক্সিবিলিটি বা মুভমেন্ট, এটা তো হচ্ছে, তাই না? ফ্লেক্সিবিলিটি আর মুভমেন্ট হবে। হুম। আই মিন এমনি একটু হচ্ছে প্যাসেজটা এখন পড়ে একটু সহজ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এই প্যাসেজ তো এমনিও ইজি, মানে ওরা হচ্ছে ওই লিস্টটা দিছিল আর আমি লাস্টে আর্ট এন্ড ক্রাফটটা অ্যাড করছিলাম আমার প্রবলেম দেখে। আচ্ছা, না প্যাসেজ তো ইজি,
বাট সমস্যা হচ্ছে ইজি প্যাসেজ থেকে বা এর থেকেও যখন অ্যানালিটিক্যাল প্রশ্ন করে বা আমরা দেখি ফ্লো চার্ট, সামারি রাইটিং, এগুলোর ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়। তো পড়ার আসলে স্ট্র্যাটেজিটা আসলে আমাদের একটু ভুল হয়। আমাদের টিচাররাও আসলে সব সময় কি করে, ক্লাসে আসে, ওইগুলা বাংলা অর্থ তৈরি করে দেয়, আর এমনি ওই মডেল টেস্ট দেখে বা এ করে এমসিকিউ বা পড়াই দেয়। তো এইভাবে একটু অ্যানালাইসিস করে করে বুঝে বুঝে এগুলো করতে হবে। আচ্ছা, এখন আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দেখি। এইখানে কিছু ট্যাকটিক্স, এখানেও আমাদের কিছু টাইপ আছে, এটা আমরা গত ক্লাসে বলেছি যদিও। সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে উত্তর যখন আমরা লিখবো টেন্স ম্যাচ করতে হবে। মানে প্রশ্নটা যে টেন্সে করা হয়েছে উত্তরটা সেই টেন্সেই হতে হবে। মানে আমাদের প্রশ্ন যদি ডাজ দিয়ে শুরু হয়, টু, ডাজ, এগুলা দিয়ে শুরু হয়, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্সের প্রশ্ন, তাহলে আমাকে উত্তরটা প্রেজেন্ট টেন্স। যদি ডিড দিয়ে হয় তাহলে অবশ্যই আমরা ভি টু তে দিব। যদি কোনো কিছু ফিউচার দিয়ে মানে ফিউচার টেন্স দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটাও ফিউচার টেন্সে দিব। এইরকম হচ্ছে প্রথম আমাদের পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কপি পেস্ট করা যাবে না, এটা আমি অলরেডি বলেছি যে স্টুডেন্টদের সব থেকে বড় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি ইংলিশ ফার্স্ট পেপারে ওদের এই প্রশ্ন লেখার ক্ষেত্রে টেন্ডেন্সি হচ্ছে প্রশ্ন যেটা করেছে ওই ওয়ার্ড গুলাকে ধরে নিয়ে চলে যাবে প্যাসেজের কাছে, দেখবে কোথায় আছে, তো ওইখান থেকে লিখে দিবে। ঠিক সেম জিনিস করে সামারি রাইটিং এর ক্ষেত্রেও, যে প্রথমে একটা লাইন নিলাম, দুটো লাইন বাদ দিলাম, একটা লাইন নিলাম, এইভাবে হচ্ছে হয়ে গেল সামারি রাইটিং। বাট এটা আসলে নট দ্য রাইট অ্যাপ্রোচ। আমাদেরকে যেটা করতে হবে, আমরা তাহলে পাবো কোথা থেকে, কারণ এটা তো প্যাসেজকে ভিত্তি করেই আমাদের উত্তরগুলো লিখতে হবে, এর বাইরে তো কিছু লেখা যাবে না। তাহলে লিখবোটা কিভাবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কি জিনিস? প্যারাফ্রেজ হচ্ছে কোনো মানে লেখকের কথা, অন্য কোনো বক্তব্য, সেটা নিজের ভাষায় নিজের মতো করে বলা। মানে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি আমরা। দেখা যাচ্ছে সে একটা জটিল বাক্য বলেছে, মানে কমপ্লেক্স সেন্টেন্স, তো সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সিম্পল বলছে আমরা কমপ্লেক্সে নিয়ে যেতে পারি। এবং সে যে শব্দগুলো ব্যবহার করেছে আমরাও সমার্থক শব্দগুলো ব্যবহার করতে পারি, যাতে বোঝা যায় যে এখানে একটা নিজস্বতা আছে। তাহলে এইটা হচ্ছে প্যারাফ্রেজের যে বিষয়টা। আর নাম্বার থ্রি, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। ডিরেক্ট অ্যান্সারটা কি জিনিস? আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টরা, আমি তো গত 8-9 বছর ধরে অনেক খাতা দেখেছি, তো ওরা করে কি, একটু খাতায় ইয়ে বাড়ানোর জন্য, তো প্রথমে তো একবার লিখছে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1B। এবার ও কি করবে, একে একে A B C এভাবে লিখে দিবে। ও আচ্ছা লিখলো বি নাম্বার, লিখে আবার শুরু করছে দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বি ইজ, তখন অ্যান্সার লিখছে। এটা করা যাবে না, সরাসরি ডিরেক্ট অ্যান্সার দিতে হবে। এখানে এই যে অহেতুক যে ভূমিকাটা আমি টানলাম, এটার জন্য এক্সামিনার কিন্তু আমাকে নেগেটিভ মার্কিং করতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সরাসরি উত্তর মানে যে একদম সরাসরি সৃজনশীল আমরা যখন ক নাম্বারে জ্ঞানমূলক যেভাবে লিখি শুধু ওইটাই দিয়ে দিলাম, এরকম না। আমরা কতদিন বলছিলাম যে আইএলস এর ক্ষেত্রে, আমি যখন আইএলস এর কাউকে এরকম মেন্টরশিপ দিই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে স্পোকেন মডিউলে অথবা ইয়েতে আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয়, যেমন ধরেন আইএলস স্পোকেন টেস্টে আপনাকে জিজ্ঞেস করবেন যে ধরেন জিজ্ঞেস করলো এরকম যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, তা আপনি জাস্ট বললেন উইন্টার, আর কিছু বললেন না, হবে না। ঠিক আছে, টেকনিক্যালি ঠিক আছে, উত্তর আমাকে যেটা জিজ্ঞেস করছে প্রশ্ন আমি ওইটাই বললাম, কিন্তু এটা একটা মেথড হচ্ছে আমি প্রথমে উত্তরটা দিয়ে দিব যে দ্য সিজন আই লাইক দ্য মোস্ট অর দ্য সিজন আই এনজয় দ্য মোস্ট। আমাকে প্রশ্ন কিন্তু করছে যে হোয়াট ইজ এ ফেভারিট সিজন, আমি কিন্তু এরকম বললাম না যে মাই ফেভারিট সিজন ইজ, আমি এখানে কি বললাম দ্য সিজন আই এনজয় দ্য মোস্ট অর লাইক দ্য মোস্ট। তাহলে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে আমার একটা নিজস্বতা আনলাম। হ্যাঁ, আমাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার রেঞ্জ অফ ভোকাবুলারি স্ট্রাকচার অনেক বেশি হাই। তারপর বললাম যে দ্য সিজন আই লাভ দ্য মোস্ট ইজ উইন্টার বিকজ, এইবার আমি বিকজ দিয়ে এই যে আমার প্রশ্নের উত্তরটা দিলাম, এটা সপক্ষে একটা কোন একটা এক্সপ্লেনেশন দিব। ঠিক আছে, বা একটা কোনো নতুন তথ্য যোগ যোগ করে দিব। আমি বললাম যে হ্যাঁ, কারণ উই গেট ফ্রেশ ভেজিটেবলস ইন উইন্টার, এই যে একটা হয়ে গেল কারণ। ঠিক আছে, তো এইভাবে আমরা এই জায়গাতেও এই ট্যাকটিক্সটা কিন্তু অবলম্বন করতে পারি। একটু আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন প্রথমে এরকম একটা আমরা বললাম না প্রশ্ন আসবে, ডেফিনেশন থেকে প্রশ্ন আসে। তো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল এটা, হাউ ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স, তুমি কিভাবে এই অ্যাডোলেসেন্স এই শব্দটাকে সংজ্ঞায়িত করবে, ডিফাইন করবে।
তাহলে আমাদের যেটা করতে হবে, প্যাসেজে কিন্তু এই ডেফিনেশন দেয়া আছে, দুইবার দেয়া আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কি বলছে, আর আরেকটা হচ্ছে এমনি এখানে লেখা আছে, ঠিক আছে, যে অ্যাডোলেসেন্স রিফার্স টু এটা এটা ওই যে ট্রানজিশন পিরিয়ড, এগুলো লেখা আছে আর কি। তো আমরা আগে এখানে কি ধরবো, আমরা ধরবো যে প্রশ্নটা কোন সুরে করেছে, বলছে হাউ ক্যান ইউ ডিফাইন। তাহলে আমি এখন এইভাবে বলতে পারি যে অ্যাডোলেসেন্স ক্যান বি ডিফাইন্ড, এটা সংজ্ঞায়িত করা যায় অ্যাজ আ ক্রুশাল স্টেজ ইন হিউম্যান লাইফ when the transition from childhood to অ্যাডাল্টহুড অকার্স। আর্মিন, যদি খেয়াল থাকে আমাদের প্রশ্নের মধ্যে এই অকার্সের জায়গায় টেক্স প্লেস লেখা ছিল না? টেক্স প্লেস মানেও কোনো কিছু ঘটা, এই যে অকার মানেও কোনো কিছু ঘটা। তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে খুব সুন্দর করে কিন্তু প্যারাফ্রেজ করে দিয়েছি। এবার এমনিতে একটা নর্মাল স্টুডেন্ট কি করবে, একটা নর্মাল স্টুডেন্টকে বলা হয়েছে যে অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা দিতে, সে এতটুকু লিখে সংজ্ঞা শেষ করে দিবে, কারণ প্যাসেজের মধ্যে এতটুকুই আছে। কিন্তু আমি বলছি যে এই জায়গায় হিয়ার কামস দ্য বেস্ট পার্ট, সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। আমি প্রথমে যে অকার্স পর্যন্ত লিখলে ইজিলি 1 মার্ক আমি পেয়ে যাবো, এখানে কোনো সমস্যা নেই। এবং এখানে যে কোনো স্টুডেন্ট আসলে 10-এর মধ্যে 5 মোটামুটি পাই, 80-90% স্টুডেন্টস। একদমই যারা কিছুই লিখতে পারে না তারা হচ্ছে মানে 5ও পায় না আর কি। কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। এই যে আমি দেখাচ্ছি, জ্যারোল সেন্স আমরা বললাম যে এটা মানব জীবনের এমন একটা ধাপ যখন তার বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্ক এই পর্যায়ে হচ্ছে পা দেয়, উন্নতি হয়, ঠিক আছে। এবার আমরা বলছি ডিউরিং দিস পিরিয়ড, এই সময় an individual's behaviors, habits and lifestyles are primarily shaped and developed। এটা কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বলিনি, এইটা ওই প্যাসেজের মধ্যেই আছে। আমি জাস্ট এই অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা দিয়ে আমি ওর সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য যুক্ত করে দিলাম, আমি এক্সপ্লেনেশন দিলাম। তো এই সময় একটা মানুষের তার যেই আচার আচরণ, তার যে জীবন ধারণের পদ্ধতি মানে লাইফস্টাইল, এইগুলা সব কি হয়, এইগুলা সব গড়ে ওঠে। এই তো, শেষ। ঠিক একইভাবে আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন, হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ। এই যে এইটা আমরা যদি এখন আসি, আচ্ছা আর্মিন, এই মেয়েদের বাল্য বিবাহের কারণ আমাদের কাছে দেয়া আছে, ডিরেক্টলি কিন্তু লেখা নেই। বুঝাই দিছে মানে ওই যে অর্থনৈতিক হ্যাঁ, দিক দিয়ে। ওইটাই বললাম যে দেয়া নেই ডিরেক্টলি, কিন্তু এটা দিয়েছে যে কাদের বিয়ে দেরিতে হয়। তো আমরা এই জায়গা থেকে বের করে নিতে হবে আমাদের, যে দেরিতে বিয়ে হচ্ছে এইটার কারণ যেহেতু দেয়া আছে, তাহলে ওর ঠিক অপোজিট কারণগুলো হবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার। তাই এই যে বলছি যে ট্যাকটিক্সটা কি, প্যাসেজে বলা আছে যে অ্যাফ্লুয়েন্ট, এডুকেটেড এরা দেরিতে বিয়ে করে, তার মানে এর উল্টোটাই হচ্ছে আর্লি ম্যারেজের কারণ। এটা কিন্তু আমি তখন আলোচনা করছিলাম যে এটাকে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি পারফেক্ট অ্যান্সারটা এইভাবে দিতে পারি যে দ্য প্রাইমারি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ আর, আর কেন দিচ্ছি, কারণ আমি এখানে মাল্টিপল রিজন দিব। আমি বলছি যে লোয়ার লেভেলস অফ এডুকেশন, তাহলে এই যে এখানে বলা ছিল যে যারা হাই এডুকেটেড মানে মেয়েরা, তাহলে এখানে আমরা বলে দিলাম যে লোয়ার লেভেলস অফ এডুকেশন অ্যান্ড পোর ইকোনমিক কন্ডিশনস অফ ফ্যামিলি। তাহলে এই দুইটা হচ্ছে প্রধান কারণ। ফার্দারমোর, এছাড়াও দ্য ওয়াইড স্প্রেড সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন অফ উইমেন অলসো কন্ট্রিবিউট টু দিস প্র্যাকটিস। এটাও কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে সুন্দর করে দেয়া আছে যে এই যে অসমতা, হ্যাঁ, অধীনতা, এইগুলা পরবর্তীতে কি করে, এগুলো পরবর্তীতে এই যে ব্যাপক যে বাল্য বিবাহের চর্চা এটা ঘটায়। তাহলে এটাও কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে আছে। তাহলে আমি প্রথমে ওইটাকে সরাসরি উল্লেখ করে দিলাম, মানে ওই অপোজিট দুইটা কোয়ালিটি। এরপরে আমি প্যাসেজ থেকে আরো একটা নিয়ে যুক্ত করে দিলাম। তো মানে মেইনলি আমাদের 2টা সেন্টেন্স ট্রাই করতে হবে লেখার সব সময়। প্রথম সেন্টেন্সটা হবে একদম টু দা পয়েন্ট অ্যান্সার, যেটা জানতে চাইছে সেটাই। আর পরেরটা হবে সাপোর্টিং ডিটেলস, প্রথমে যেটা আমি বলেছি সেটা সাপোর্টে। পরের প্রশ্নটা যদি দেখি, চিটাগাং 22, ঢাকা বোর্ড 19, কনসিকোয়েন্সেস। এখানে জানতে চেয়েছে হোয়াট হ্যাপেন্স টু আ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি। এটা কিন্তু একদম প্যাসেজের মধ্যে ডিরেক্ট দেয়া আছে। বলছে একটা মেয়ে যখন তার এই যে মোবিলিটি, গতিশীলতা, এটা যখন সে হারিয়ে ফেলে তখন কি হয়, তার মানে তার কনসিকোয়েন্সটা জানতে চেয়েছে, তার ফলাফলটা জানতে চেয়েছে। তাহলে আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু এই যে কার্টেইল বলে আমি বলছিলাম না, খুব সুন্দর একটা শব্দ, কার্টেল মানে কি, হ্রাস করা, কমিয়ে ফেলা। এই শব্দটা এই কনটেক্সটে কিন্তু ব্যবহার করা হয়েছে, যে যখন একটা কিশোরী, একটা অ্যাডোলসেন্ট গার্ল লুজেস হার মোবিলিটি, তখন সে কি করে, তার যে ইকোনমিক, তার যে নন ফর্মাল এডুকেশন, তখন বলছিলাম না যে নন ফর্মাল এডুকেশন, এগুলো সব কি হয়ে যায়, কার্টেইলড হয়ে যায়।
মানে কমে যায় এই সমস্ত অপরচুনিটি। তাহলে এটা আমাদের প্রথম সেন্টেন্সে আমরা কিন্তু ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। পরেরটাতে আমরা কিন্তু সাপোর্টিং ডিটেলস দিব। কনসিকুয়েন্টলি মানে এর ফলশ্রুতিতে শি বিকামস কনফাইন্ড মানে আবদ্ধ টু হাউস হোল্ড চোরস মানে ঘর বাড়ির কাজপত্র এগুলোর মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। অ্যান্ড লুজেস হার সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। ল্যাকস ভাইটাল ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস এবং তার যে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত জ্ঞান যে সমস্ত তথ্য এইগুলাও কিন্তু সে মানে অভাব বোধ করে আর কি। ল্যাকস। নাম্বার 4, এখানে আবার কম্প্যারিজন দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটু ডেসক্রিপটিভ অ্যান্সার যে হু আর মোর ভালনারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস, অর্থাৎ ছেলে নাকি মেয়েরা, কারা যে অ্যাডোলেসেন্স এর সময় বয়সন্ধিকালে যে শারীরিক মানে স্বাস্থ্যগত যে সমস্ত সমস্যা এইগুলা ঝুঁকিতে বেশি কারা। তো এটা আমরা প্রথমে বুঝতে পারছি প্যাসেজ যেহেতু আমরা পড়েছি নিজেরাও বুঝি যে মেয়ের অবশ্যই বেশি। তাহলে আমরা শুরুতেই আমরা সরাসরি উত্তরটা দিয়ে দিব যে অ্যাডোলেসেন্ট গার্লস আর মাচ মোর ভালনারেবল টু হেলথ প্রবলেমস দ্যান বয়েজ। তাই এটা আমাদের একদম ডিরেক্ট অ্যান্সার একটা হয়ে গেল। এইবার পরের অংশে বলছে হোয়াই। হোয়াইটা এটা যদি নাও দিত তাও কিন্তু আমরা একটু না একটু হলেও এক্সপ্লেন করতাম, কিন্তু যেহেতু হোয়াই দিয়েছে তাহলে হোয়াই এর উত্তরটা আমাদের বেশি দিতে হবে। তাহলে কেন? কারণ আমরা দুইটা কারণ দিয়ে দিই। কারণ কি, এক, তাদের হচ্ছে বাল্যবিবাহ হচ্ছে, তাহলে তো অবশ্যই তারা স্বাস্থ্যগত সমস্যা ফেস করবেই। হ্যাঁ, কারণ বাল্যবিবাহ যদি হয় তাহলে আর্লি প্রেগনেন্সিও হবে। আর এছাড়া কি হয়, তাদের এই যে ল্যাক অফ মোবিলিটি। তাহলে আমরা এখন বলে দিলাম যে দিস ইজ বিকজ দে আর অফেন victims of early marriage and early pregnancy which leads to severe health risks like undernourishment, anemia and high maternal mortality. That's it. আচ্ছা, লাস্ট প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবার ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করছে যে হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স। এটা চিটাগং বোর্ড 2022-এর প্রশ্ন। বলছে ছেলেরা প্রধান প্রধান কোন সমস্যাগুলা মানে সম্মুখীন হয় এই বয়ঃসন্ধিকালে। এটা কিন্তু আমাদের এই যে প্যাসেজ একদম শেষ দিকে দেওয়া ছিল। তাহলে আমরা যেহেতু ছেলেদের সমস্যা গুলা চেয়েছে, তাহলে কি লিস্টিং মেথড এখানে আমরা ট্রাই করতে পারি, মানে লিস্ট করে দিতে পারি ফার্স্টলি সেকেন্ডলি এগুলা দিয়ে। তা আমরা বলতে পারি ডিউরিং অ্যাডোলেসেন্স, হ্যাঁ, বয়ঃসন্ধিকালে বয়েজ ফেস সেভারাল মেজর প্রবলেমস, তারা অনেক এরকম সমস্যা ফেস করে। তাহলে এটা আমরা প্রথমে এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয়ে গেল। এবার এই প্রবলেমস গুলো তাহলে একে একে আমরা হচ্ছে ডিসক্রাইব করবো। তাহলে এখন বললাম ম্যানি ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, এটা আমাদের প্যাসেজের মধ্যে ছিল। অ্যাবাউট দেয়ার ওন লাইভস অ্যান্ড রিমেন আনএওয়ার অফ হেলথ ইস্যুস ডিউ টু আনএমপ্লয়মেন্ট অর ল্যাক অফ স্কুলিং কনসিকুয়েন্টলি, এটাও কিন্তু আমাদের ইয়েতে দেওয়া আছে যে ফলশ্রুতিতে তারা কি হয়, দে আর হাই রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। তো এই যে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল এটা প্যাসেজে ডিরেক্টলি ছিল, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু ছিল না, বাট ওইটার হিন্ট ছিল। তো সেটা আমরা এখানে নিজেরা নিজেদের পক্ষ থেকে দিচ্ছি আর কি। So that's it about short answering question. আহ বুঝা গেছে এই অংশটুকু পর্যন্ত? ওকে, সো এবার ফ্লো চার্টে আমরা যদি দেখি, ফ্লো চার্টে তো আমরা নিয়ম টিয়ম সব জানি, অলরেডি শিখেছি। সেখানে আমি আর নিয়ম শেখাচ্ছি না। তারপরে যদি শর্টকাট একটু মনে করানোর চেষ্টা করি যে ফ্লো চার্টে কখনোই কিন্তু আমরা মানে পূর্ণাঙ্গ বাক্য লিখতে পারি না, ওখানে আমাদের ফ্রেজ আকারে লিখতে হয়, অর্থাৎ কোনো ধরনের সাবজেক্ট ফিনাইট ভার্ব এগুলো দেওয়া যায় না। আমাদের প্রথমে যেই বক্সটা দেওয়া থাকে আমাদেরকে ওই প্যাটার্নটাকে ফলো করতে হয় আর কি। তো মোট 6টা বক্স, তার মধ্যে প্রথমটা দেওয়া থাকে, তার মানে আমাদের 5টা করতে হবে। আহ 2 করে এক একটা বক্সের পূর্ণমান। ওর মধ্যে আর কি কি করা যাবে না, ওর মধ্যে আমরা হচ্ছে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে পারবো না, দ্যাটস ওয়ান থিং। আর আরো যে ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বক্সগুলোর মাঝখানে কিন্তু আমাদের অ্যারো দিতে হবে অবশ্যই। এবং বক্সগুলা আমরা ভার্টিক্যালিও আঁকতে পারি, আমরা হরিজন্টালিও মানে উপর থেকে নিচের দিকেও করতে পারি, আবার বাম থেকে ডান দিকেও আমরা কিন্তু ইয়ে করতে পারি। সো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি যে সমস্ত নিয়ম কানুন। এখন আমরা যদি এই প্যাসেজটার উপরে যদি আমাদের ফ্লো চার্ট আসে, তাহলে প্রশ্ন সবসময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, স্টুডেন্টরা ফ্লো চার্টের কাঠামোটা ভালোই মনে রাখতে পারে, হ্যাঁ ঠিক আছে, ভার প্লাস আইএনজি দিয়ে শুরু, আইএনজি দিয়ে শুরু করছে, টু প্লাস ভার্ব দিয়ে শুরু, এটাই করছে। কিন্তু প্রশ্নতে আসলে জানতে চেয়েছিটা আসলে কি সেটা তো দেখতে হবে। প্রশ্নে কিন্তু একটা না একটা জিনিসের উপরে ফ্লো চার্ট করতে বলে, যেমন এখানে প্রশ্নটা বলছে মেক আ ফ্লো চার্ট শোয়িং শোয়িং, এর পরে যে অংশটুকু এটা হচ্ছে আমাদের টাইটেল।
তাহলে কি দেখিয়ে আমাদের ফ্লো চার্টটা করতে হবে? বলছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে এই যে কিশোরী মেয়েদের যে সিচুয়েশন, যে পরিস্থিতি, যে অবস্থা, এইটা দেখিয়ে আমাদেরকে এই ফ্লো চার্টটা করতে হবে। তাহলে আমাদের প্রথম যে বক্সটা, এই যে এটা হচ্ছে আমাদের বক্স নাম্বার 1। এখানে দেয়া আছে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, অসমতা এবং অধীনতা। তাহলে এখন আমরা প্রথমে যেটা করব সেটা আমরা দেখব যে এইটা প্যাসেজের মধ্যে কোথায় আছে, অথবা ওইটাও দেখার কোনো প্রয়োজন নেই। আমরা বুঝতে পারছি এটা প্যাসেজের মধ্যে থেকেই নিয়েছে, যে বাংলাদেশ মেয়েদের একটা অবস্থা হচ্ছে যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। এখন এই যে মানে দেয়া আছে, এটা কিভাবে দেয়া আছে? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ আকারে দেয়া আছে। এটা কিন্তু ওই যে ভার্ব থ্রি দিয়ে দিয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, ব্যাপারটা এরকম না। যেহেতু এটা একটা নাউন ফ্রেজ, আমাদের চেষ্টা করতে হবে বাদ বাকিগুলাও নাউন ফ্রেজ আকারে দেয়া। ফ্রেজ মানে যার মধ্যে কোনো ফিনাইট ভার্ব আনা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন নাউন বা নাউন ফ্রেজ দেখতে হবে। আমি যদি এখন একটু দেখাই, এই যে প্রথমটা ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন, 2 নম্বরটা আমরা দিলাম তাহলে ভিকটিম অফ আর্লি ম্যারেজ। তাহলে এই যে বাল্য বিবাহ, বাল্য বিবাহে তারা কি হয়? তারা হচ্ছে যে ভিকটিম হয়। তাহলে এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। মার্জিনালাইজেশন ইন ইন-লস হাউস, এটাও একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ জিনিসটা হচ্ছে কি, নাউন যেমন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ঠিক একইভাবে নাউন ফ্রেজও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন আমি যদি এখানে যে কোনো একটাকে নিই, আমি যদি বলি যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তারপরে আমি বললাম আর ভেরি ক্রুশাল ওয়েন ইউ ডিসকাস, তো আমি সেন্টেন্স এইভাবে অনেক বড় করতে পারি, সমস্যা নেই। কিন্তু এই যে আর, এটা আমাদের ভার্ব, আর তার আগে এটা আমরা কি সাবজেক্ট করতে পারছি না? তার মানে কি এটা একটা নাউন ফ্রেজ আছে। এখন আমাকে দেখতে হবে বাদ বাকি যেগুলো করছে এগুলো কি আমরা এরকম ভাবে সাবজেক্টের জায়গাতে অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারছি কিনা। তাহলে বললাম ভিকটিম অফ আর্লি ম্যারেজ। তাহলে আমি যদি বলি যে স্কুল ফ্রেন্ড মাই স্কুল ফ্রেন্ড, দেন বললাম যে কারিনা ওয়াজ আ ভিকটিম অফ আর্লি ম্যারেজ, তাহলে কি এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করলো, তাহলে এটাও নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে এই মেয়েদের, বাংলাদেশের মেয়েদের যে অবস্থা সেগুলো সব আমাদের বক্সের মধ্যে দিতে হবে। তাহলে এটা একটা vulnerability to violence and abuse, dropping out of school, suffering from undernourishment and anemia। সেইভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের এই ফ্লো চার্টটা কি করতে পারি, সমাপ্ত করতে পারি। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ফ্লো চার্ট। এখন যদি আমাদের লাস্ট অংশে চলে আসি, সেটা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং এর ক্ষেত্রে আমাদের ট্যাকটিক্সটা হচ্ছে অলরেডি আমি বলেছি যে আমাদের প্যারাফ্রেজিং করতে হবে। ওর বাইরেও যদি আমরা চিন্তা করি, অনেক সময় স্টুডেন্ট কনফিউজ হয়ে যাচ্ছে, স্যার কত লাইন লিখবো? ব্যাপারটা হচ্ছে লাইনের উপরে না, এটা হচ্ছে সেন্টেন্সের উপরে। সেন্টেন্স সাধারণত 5 থেকে 6টা হতে হয়, আর যেই প্যাসেজটা দেয়া থাকে তার 1/3 আমাদের লিখতে হয়। তো যদি আমরা এরকম দেখি যে 150টা ওয়ার্ড দেয়া আছে, 150টা ওয়ার্ডের প্যাসেজ যদি হয়, তাহলে মোস্ট প্রবাবলি 45 থেকে 55 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে। যদি 100টা ওয়ার্ড থাকে, তাহলে আমাদেরকে 30 থেকে 35 বা 30 থেকে 36 37 এর মধ্যে আমাদের লিখতে হবে। ঠিক আছে? কারণ 1/3 হবে কত, 33.33 মানে ওয়ার্ড। তারা একদম তো 33 লিখতে হবে, ব্যাপারটা এরকম না, +-5 করা যায় আর কি। আমি তার তার থেকে 5টা বেশিও লিখতে পারি, আমি 5টা কমও লিখতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আরেকটা যে ব্যাপার, এটা অলরেডি আমি বলেছি এর আগে, সেটা হচ্ছে প্যাসেজে থাকে কোনো উদাহরণ, কোনো ডেটা। যেমন ওই যে আমাদের এখানে দেওয়া আছে যে 33% মেয়েদের বিয়ে হয়ে যায় 15 হওয়ার আগেই, তারপর 60% এটা হয়। তো এই টাইপের আমাদের কোনো ডেটা সামারিতে দেওয়া যাবে না। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সেন্টেন্স ওয়ানটা লিখবো, এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা অনেকে বলে না, সামারি রাইটিং এর যে ইয়েটা, পুরো অ্যান্সারটা এটা কিন্তু একটা প্যারাতে হবে, এখানে কিন্তু আলাদা আলাদা প্যারা করা যাবে না। তো আমরা এখানে সেন্টেন্সের যে ব্যাপারটা মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সে আমরা এই যে প্যাসেজের থিমটা কি, প্যাসেজে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, এটা প্রথমেই দিয়ে দিব। এটা প্রত্যেকটা ইয়েতে আমরা কিন্তু একটা মানে টেমপ্লেট ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে দ্য প্যাসেজ ডিসকাসেস অর দ্য প্যাসেজ, আমরা কি বলতে পারি যে ইট শেডস লাইট অন, অর এইভাবে আপনি যা যা বলতে পারেন, দিয়ে আপনি হচ্ছে এই প্যাসেজ কি নিয়ে আসলে ডিসকাস করছে সেটা এখানে বলে দিতে হবে আর কি। ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম সেন্টেন্স। তারপরে 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে হবে ওই প্যাসেজের প্রধান প্রধান তথ্যগুলা। আর লাস্টের যে কনক্লুশন, সেখানে আমরা একটা
মানে ফলাফল, ওইটা ফলে কি হয়েছে বা ওইটা কোনো একটা উপসংহার, সেটা আমরা দিয়ে শেষ করতে পারি। যেমন আমরা যে প্যাসেজটা অ্যাডোলেসেন্সে পড়লাম এতক্ষণ, ওইটা যদি আমরা একটা পারফেক্ট সামারি করতে যাই, তাহলে প্রথম লাইনটা আমি যদি বলি, এই যে প্রথম লাইন আমরা এইভাবে লিখেছি, দ্য প্যাসেজ ডিসকাসেস, তাহলে এইভাবে আমরা কিন্তু দিতে পারি। হ্যাঁ, দ্য প্যাসেজ ডিসকাসেস দ্য ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড দ্য ভালনারেবল সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। তাহলে এই প্যাসেজে আসলে কি ডিসকাস করা হয়েছে? আমরা বলছি যে এই প্যাসেজে হচ্ছে অ্যাডোলেসেন্সের যে ক্রিটিক্যাল পিরিয়ডটা আছে, যে সময়টা আছে সেইটা, এবং এই সময় কিশোর কিশোরীদের যে ভালনারেবল সিচুয়েশন গুলো হয়। কারণ আমরা দেখেছি এই পুরো প্যাসেজে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিশোরীদের অনেক সমস্যা, লাস্টের দিকে কিশোরদের যে সমস্যা, এইগুলা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো ওইটাকে আমি এতে বলে দিলাম। এবার আমার কি পরের 2-3টা সেন্টেন্স আমি এটাকে হাইলাইট করবো, যে মেন মেন কি পয়েন্ট গুলা। তাহলে আমি বলছি, ইট হাইলাইটস হাউ adolescent girls face severe inequality resulting in early marriage, so school dropouts and severe health risk like maternal mortality. দেখা একটা জিনিস, এই জায়গাতে কিন্তু আমি প্যাসেজের মধ্যে যা যা আছে সেই কথাগুলাই লিখছি, কিন্তু কোনোটাই ওই বাক্যের সাথে মিল পাবা না। কারণ এখানে অনেক বেশি সিনোনিম, অনেক বেশি এখানে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো এগুলো আমরা সব দিলাম। কি কি হয়েছে, আনএমপ্লয়মেন্ট, এই যে ছেলেদের ক্ষেত্রে লাস্টে চলে আসলাম, যে বয়েজ অলসো সাফার ডিসিশন মেকিং পাওয়ার, তারপর আনএমপ্লয়মেন্ট, রিস্ক অফ এঙ্গেজিং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সাবস্টেন্স অ্যাবিউজ মানে যে আমরা বলছি না ড্রাগ, তারপরে যে অ্যালকোহল, এই সাবস্টেন্স মানে হচ্ছে ওইটা। তাহলে এটা শেষ, এবার লাস্টে আমরা কি করবো, লাস্টে আমরা একটা উপসংহার টানবো। সো দেয়ারফর, অতএব, proper education and awareness are essential to protect this core resource of the nation and ensure their healthy development. এটা কিন্তু প্যাসেজের মধ্যে নেই যে আমাদেরকে কি করতে হবে এটা সলভ করার জন্য, কিন্তু প্রথমে এই যে হিন্টস দেওয়া ছিল। হ্যাঁ, যে এই যে এডুকেশন না থাকার কারণে এটা হচ্ছে। আবার প্রথমে বলাও ছিল যে আমাদের দেশের এই যে জাতীয় সম্পদের একটা মূল কোর রিসোর্সটা কিন্তু এরা গঠন করে, কনস্টিটিউট করে। তার মানে কি আমরা এটা বলতে পারি যে আমাদের এই যে কোর একটা রিসোর্স, এইটাকে সেভ করার জন্য, এটাকে সংরক্ষণ করার জন্য, প্রোটেক্ট করার জন্য আমরা কি করতে পারি, প্রপার এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস, এগুলা আর এসেনশিয়াল, এগুলা প্রয়োজন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডোসেন্সের একদম সুন্দর একটা সামারি। তো এই যে সামারি, এই যে ফ্লোচার্ট, এইগুলো একদম ডিরেক্ট হুবহু যদি চলে আসে, দিয়ে আসলে খুব ভালো নাম্বার আসবে, দ্যাটস ফর শিওর। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। অ্যাডোসেন্স নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।